নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। ইসরায়েল গাজার মধ্যে সংঘর্ষ চলার সময় মানবাধিকার লঙ্ঘন হয়েছে দাবি রাষ্ট্রসংঘের। সেই কারণেই এর তদন্তের জন্য মানবাধিকার পর্যবেক্ষক হিসেবে ৩ জনকে বেছে নিল রাষ্ট্রসংঘ, যাদের মধ্যে রয়েছেন একজন ভারতীয়। অটোবিন স্বাক্ষরের কারণে বাইডেন আমলের সমস্ত আদেশ বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইডেন যে স্বাক্ষরগুলি করেছিলেন তার কোনোটি বৈধ নয়। কয়েক মাসের বিরতির পরে আবার সিরিয়ায় হানাদারি শুরু করল ইসরায়েলি সেনা। তবে ক্ষেপণাস্ত্র বা বিমান হানা নয়, সরাসরি গ্রাউন্ড অপারেশন। দক্ষিণ সিরিয়ার ইসরায়েলি সেনার গুলিবর্ষণে নিহত অন্তত ১৩ জন গ্রামবাসী। বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় নিহত হলেন মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে কর্মরত ৩ চীনা নাগরিক। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ওই হামলায় আরও ২ জন চীনা নাগরিক গুরুতর আহত হয়েছেন। ইসরায়েল গাজার মধ্যে সংঘর্ষ চলার সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এমনই দাবি রাষ্ট্রসংঘের। সেই কারণেই এর তদন্তের জন্য মানবাধিকার পর্যবেক্ষক হিসেবে ৩ জনকে বেছে নিল রাষ্ট্রসংঘ। সেই সদস্যদের মধ্যে রয়েছেন এক ভারতীয়। ইসরায়েল গাজার মধ্যে সংঘর্ষ চলার সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এমনই দাবি রাষ্ট্রসংঘের। সেই কারণেই এর তদন্তের জন্য মানবাধিকার পর্যবেক্ষক হিসেবে ৩ জনকে বেছে নিল রাষ্ট্রসংঘ। সেই সদস্যের মধ্যে রয়েছেন একজন ভারতীয়। তার নাম এস মুরলীধর। উড়িষ্যার হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন তিনি। একাধিক সাহসী রায়ের জন্য যথেষ্ট জনপ্রিয়তা তার নেতৃত্বে রাষ্ট্রসংঘের তৈরি কমিটি ইসরায়েল ও অধিকৃত প্যালেস্তাইনি অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত করবে। ইসরায়েল গাজার উত্তপ্ত পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের মানবাধিকার পর্যবেক্ষকদের কমিটির শীর্ষস্থানে একজন ভারতীয় বিচারপতির স্থান পাওয়া ভারতের জন্য যথেষ্ট গৌরবের। ইসরায়েল প্যালেস্তাইনের দ্বন্দ্ব নিয়ে সারা বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন সেখানকার প্রকৃতি পরিস্থিতি খুঁজে বের করে বিচারপতি মুরলীধর তদন্তের রিপোর্ট তৈরি করবেন। আর সেই রিপোর্টটি বিশ্বের তাবড় ব্যক্তিরা খুঁটিয়ে দেখবেন। ২০২৩ সালে অবসর গ্রহণ করেন বিচারপতি মুরলীধর। বর্তমানে তার বয়স ৬৮ বছর। এর আগে রাষ্ট্রসংঘের ওই কমিটির শীর্ষস্থানে ছিলেন ব্রাজিলের আইন বিশেষজ্ঞ পাওলো সার্জিও। বিভিন্ন দেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে ২০২১ সালে রাষ্ট্রসংঘে এই কমিশন তৈরি হয়। ২০২৩ সালের অক্টোবরের ইসরায়েল তেল আভিভে প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী অতর্কিত হামলা চালিয়ে পণবন্দি করে বহু মানুষকে। এরপর থেকেই গত ২ বছর ধরে ইসরায়েলের সেনা ও হামলার মধ্যে গাজাকে কেন্দ্র করে সংঘর্ষ চলছিল। শেষ পর্যন্ত আমেরিকার হস্তক্ষেপে আপাতত ২ দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি তৃতীয় বিশ্বের সমস্ত দেশের জন্য আমেরিকায় অভিবাসনের দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেবেন। তার পরের দিনই পদক্ষেপ করল এবং গ্রহণ করল প্রশাসন। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি তৃতীয় বিশ্বের সমস্ত দেশের জন্য আমেরিকার অভিবাসনের দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেবেন। তার পরের দিনেই পদক্ষেপ গ্রহণ করল তার প্রশাসন। ভারতের প্রতিবেশী আফগানিস্তানের নাগরিকদের ভিসা বন্ধ করে দেওয়া হল। মার্কিন বিদেশ দপ্তরের তরফে শনিবার এই তথ্য জানানো হয়েছে। বিদেশ সচিব মার্কো রুবিও সেই খবর নিশ্চিত করেছেন। আমেরিকার বিদেশ দপ্তর সমাজ মাধ্যমে আফগানিস্তান নিয়ে বিবৃতি জারি করেছে। বলা হয়েছে, আফগান পাসপোর্টে যারা আমেরিকায় আসছেন তাদের ভিসা দেওয়া অবিলম্বে স্থগিত করা হল। আমেরিকার নাগরিকদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বিদেশ দপ্তর। এই পোস্টের সঙ্গে মার্কো রুবিও লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশ দপ্তর সকল আফগান পাসপোর্টধারীকে ভিসা দেওয়া স্থগিত করেছে। দেশ এবং নাগরিকদের সুরক্ষায় আমেরিকার অগ্রাধিকার। উল্লেখ্য, কিছুদিন আগে হোয়াইট হাউসের সামনে এক বন্দুকবাজের হামলায় আমেরিকার ২ জন ন্যাশনাল গার্ডের মৃত্যু হয়। সারাহ বেকস্ট্রম এবং অ্যান্ড্রু উলফের মৃত্যুর পর একাধিকবার আফগানিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। কারণ যে বন্দুকবাজ তাদের উপর হামলা চালিয়েছিলেন তিনি আফগানিস্তানের নাগরিক। খোঁজ নিয়ে দেখা গিয়েছে অভিযুক্ত রহমানুল্লাহ ২০২১ সালে আমেরিকায় গিয়েছিলেন। সেই থেকে সেখানেই থাকতেন তিনি। গুলি করে ২ জনকে মারার পর হোয়াইট হাউসের রক্ষীদের গুলিতে তার মৃত্যু হয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতায় থাকাকালীন আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিলেন। যুদ্ধে আমেরিকাকে সাহায্য করার জন্য একটা ছিল আফগানদের পুরস্কার। সেই কর্মসূচির অধীনেই আমেরিকায় ঢুকেছিলেন অভিযুক্ত বন্দুকবাজ।
বিষয়টি প্রকাশ্যে আসার পর পূর্বতন ডেমোক্র্যাট সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ট্রাম্প। যদিও রহমানুল্লাহ আমেরিকার সরকারিভাবে আশ্রয় পেয়েছিলেন ট্রাম্পের আমলেই। শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সমস্ত তৃতীয় বিশ্বের দেশের জন্য আমেরিকার অভিবাসনের দরজা বন্ধ করে দেওয়া হবে স্থায়ীভাবে। আমেরিকার নাগরিক যারা নন তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন না। অনুপ্রবেশ বন্ধে জোর দেওয়া হয়েছে। আফগানিস্তান সহ 19টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড খতিয়ে দেখতে হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। একদিনের মাথায় আফগানিস্তানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। অটোপেন স্বাক্ষরের কারণে বাইডেন আমলের সমস্ত আদেশ বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। তাদের দাবি, বাইডেন যে স্বাক্ষরগুলি করেছিলেন তার কোনোটি বৈধ নয়। পূর্বসূরির আমলে জারি করা সমস্ত আদেশ বাতিল করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন যে স্বাক্ষরগুলি করেছিলেন সেগুলির কোনোটাই বৈধ নয়। কি কারণে জো বাইডেনের আমলে জারি হওয়া এক্সিকিউটিভ অর্ডার বাতিল করা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের দাবি, বাইডেনের আমলে জারি হওয়া নির্দেশগুলিতে অটোপেন স্বাক্ষর হয়েছিল। এই কারণে সেই নির্দেশগুলির কোনো আইনি মূল্য নেই। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ওই পোস্টে আমেরিকান প্রেসিডেন্ট দাবি করেছেন, বাইডেনের আমলের বেশিরভাগ নথি অটোপেন ব্যবহার করে অনুমোদিত হয়েছিল। তার দাবি, প্রায় 92% নির্দেশই এই রকম করে স্বাক্ষর করা হয়েছিল, তাই এর কোনো আইনি বৈধতা নেই। এই কারণেই যে সমস্ত নির্দেশে প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন নিজে স্বাক্ষর করেননি সেগুলি বাতিল করা হচ্ছে বলেও ঘোষণা করেছেন ট্রাম্প। ওই পোস্টে ট্রাম্প অভিযোগ করেছেন যে তার আগের আমলের প্রায় 92% নথিতে বাইডেনের স্বাক্ষরের পরিবর্তে অটোপেন অপারেটরদের স্বাক্ষর রয়েছে। প্রেসিডেন্টের দ্বারা বিশেষভাবে অনুমোদিত না হলে এই প্রথাকে অবৈধ বলে উল্লেখ করা হয় বলেও অভিহিত করেছেন তিনি। সেই সঙ্গে জো বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইডেন সবসময় ঘুমিয়ে থাকতেন। তবে আমেরিকান প্রেসিডেন্ট এই দাবি করেও তার সপক্ষে কোনো প্রমাণ দেননি। যদিও ট্রাম্পের এই ঘোষণা বা বাইডেনের আমলের কোনো নীতির অবস্থা নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। তবে সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে অটোপেন স্বাক্ষর একাধিক প্রশাসন ব্যবহার করেছে এবং দ্য ফেডারেল নির্দেশিকা অনুসারে বৈধ হিসেবে স্বীকৃত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশ এবং চীনের পরে এবার নেপাল। নিজেদের মানচিত্রে ভারতের অংশ জুড়ে এবার বিতর্ক তৈরি করেছে নেপাল। নেপালের কেন্দ্রীয় ব্যাংকে নতুন 100 টাকার নোট চালু করেছে। এই নোটে নেপালের একটি সংশোধিত মানচিত্র রয়েছে। এই ঘটনায় পরে ভারত প্রতিবাদও জানিয়েছে। বাংলাদেশ এবং চীনের পর এবার নেপাল। নিজেদের মানচিত্রে ভারতের অংশ জুড়ে এবার বিতর্ক তৈরি করেছে নেপাল। নেপালের কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার নতুন 100 টাকার নোট চালু করেছে। এই নোটে নেপালের একটি সংশোধিত মানচিত্রও রয়েছে। এই মানচিত্রে বিতর্কিত কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা অঞ্চল যুক্ত করা হয়েছে। ভারত এই ঘটনার প্রতিবাদও জানিয়েছে। নেপাল রাষ্ট্র ব্যাংক বিভিন্ন নোট চালু করেছে সেই দেশে। এর মধ্যে রয়েছে 10 টাকা, 50 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট। যদিও শুধুমাত্র 100 টাকার নোটেই নেপালের মানচিত্র রয়েছে। মানচিত্রের বিষয়ে ব্যাংকের মুখপাত্র জানিয়েছে, পুরনো 100 টাকার নোটেও একই মানচিত্রের ছবি রয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সরকারি নির্দেশে এই মানচিত্রের পরিবর্তন করা হয়েছে। নেপালের রাষ্ট্র ব্যাংকের একটি নোটটিতে প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীকের স্বাক্ষরও রয়েছে। অর্থাৎ নোটটি চালুর সময়কাল হিসেবে 2024 নির্ধারণ করেছে ব্যাংক। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার মানচিত্র আপডেট করে। 2020 সালের মে মাসে সংসদে অনুমোদনের মাধ্যমে কালাপানি, লিপুলেক ও লিম্পিয়াধুরা অঞ্চল নেপালের মানচিত্রে যুক্ত করা হয়। নেপালের এই মানচিত্র বদলের প্রসঙ্গে আগেই প্রতিবাদ জানিয়েছে ভারত। লিপুলেক, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চল ভারতের অংশ হিসেবে দাবি করে ভারত। 2020 সালে ভারত এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানায়। নেপালের সংশোধিত মানচিত্রকে একতরফা কাজ বলে দাবিও করে ভারত। এর বিরোধিতা করে কাঠমান্ডুকে সতর্কও করা হয়। ভারতের দাবি, এই ঘটনা আসলে জোর করে দেশের সীমান্ত পরিবর্তনের চেষ্টা। ভারতের সঙ্গে নেপালের 1850 কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে। ভারতের 5 রাজ্য অর্থাৎ সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। নেপালে নতুন করে 100 টাকার নোটে বাঁ দিকে রয়েছে মাউন্ট এভারেস্টের ছবি, ডান দিকে রয়েছে নেপালের জাতীয় ফুল
নোটের মাঝখানে হালকা সবুজ রঙের নেপালের মানচিত্র আঁকা রয়েছে। এছাড়াও নোটটিতে গৌতম বুদ্ধের জন্মস্থান, লুম্বিনীর ছবি এবং অশোক স্তম্ভের ছবিও রয়েছে। আই নিউজ নেটওয়ার্ক। কয়েক মাসের বিরতির পরে আবার সিরিয়ায় হানাদারি শুরু করল ইসরায়েলি সেনা। তবে ক্ষেপণাস্ত্র বা বিমান হানা নয়, সরাসরি গ্রাউন্ড অপারেশন। দক্ষিণ সিরিয়ার বেইজিন এলাকায় ইসরায়েলি সেনার গুলি বর্ষণে অন্তত ১৩ জন গ্রামবাসী নিহত হয়েছেন বলে সূত্রের খবর। কয়েক মাসের বিরতির পর আবারও সিরিয়ায় হানাদারি শুরু করল ইসরায়েলি সেনা। তবে ক্ষেপণাস্ত্র বা বিমান হানা নয়, সরাসরি গ্রাউন্ডেড অপারেশন। মধ্যরাতে দক্ষিণ সিরিয়ার বেইজিন এলাকায় ইসরায়েল সেনার গুলিবর্ষণে অন্তত ১৩ জন গ্রামবাসী নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে কট্টরপন্থী সুন্নি গোষ্ঠীর হায়াত তাহরির আলসাম পরিচালিত সিরিয়ার অন্তর্বর্তী সরকার। তেল আভিভ শনিবার সিরিয়ার অভিযানের কথা স্বীকারও করে নিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার দাবি করেছে একটি কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ৫ জন ইসরায়েলি সেনা আহত হওয়ার পরে পাল্টা হামলা চালানো শুরু হয়েছে। দক্ষিণ সিরিয়ার ওই অঞ্চলের সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত দ্রুজদের বসবাস। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে নিজেদের দাবি করে। কিন্তু অতীতে আল কায়দা, আইএস সহ বিভিন্ন কট্টরপন্থী সুন্নি গোষ্ঠীর নিশানায় রয়েছে দ্রুজ জনগোষ্ঠী। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলের দ্রুজদের বাস। সিরিয়ার সুন্নি ইসলামপন্থী বেইদুন সশস্ত্র বাহিনী গত কয়েক মাস ধরে নিশানা করেছে দ্রুজদের। তাদের রক্ষা করতে এর আগেও কট্টরপন্থী সুন্নি জঙ্গিদের ওপর পাল্টা হামলা চালিয়েছিল ইসরায়েল সেনারা। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট পতনের পরে সেখানে ধারাবাহিক হামলা চালিয়েছিল ইসরায়েল। গোলান মালভূমে সিরিয়ার দিক থেকে থাকা বাফার জোনের দখল নিয়ে ইসরায়েল সেনারা পৌঁছে গিয়েছিল মাউন্ট হেরমনের কাছে। অন্যদিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আলসাম এবং তাদের সহগোষ্ঠী জাইশ-ই-ইজ্জার যৌথ বাহিনী রাজধানীর দামাস্কার দখলের পরে শিয়া শাসক আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের জামানায় সিয়াদের পাশাপাশি সংখ্যালঘু রুশ এবং ক্রুদ জনগোষ্ঠীর ওপরে সুন্নি সশস্ত্র বাহিনীর হামলার অভিযোগ উঠেছে ধারাবাহিকভাবে। যদিও সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান তথা প্রাক্তন আল কায়দার নেতা আল শারার ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ। হাই নিউজ নেটওয়ার্ক। ৩ মাস আগে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মস্কোর অবস্থান জানিয়েছিল রাশিয়া। একবার ফের রাশিয়া জানিয়ে দিল, কিভ যদি মস্কোর দাবি করা ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তিনি ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান স্থগিত করবেন। ৩ মাস আগে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মস্কোর অবস্থান জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কিভ যদি মস্কোর দাবি করা ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তিনি ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান স্থগিত করবেন। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যদি সেই শর্ত না মানেন, পুতিনের ঘোষণা, আমরা সামরিক শক্তি প্রয়োগ করে ওই সব ভূখণ্ড দখল করে নেব। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশে সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট তাৎপর্যপূর্ণভাবে আমেরিকার দেওয়া শান্তি পরিকল্পনা সমর্থনের বার্তাও দিয়েছিলেন। তিনি বলেন, ওই পরিকল্পনা আলোচনার সূচনা করতে পারি। কি রয়েছে ওয়াশিংটনের ওই শান্তি শর্তে? সেখানে ডনবাস ও ক্রাইমিয়াকে মস্কোর হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু জেলেন্সকি ইতিমধ্যেই তা নাকচ করে দিয়েছে। বর্তমানে ২০১৪ সালে দখল নেওয়া ক্রাইমিয়া সহ ইউক্রেনের ১/৫ বেশি এলাকা রুশ সেনার দখলে চলে গিয়েছে, যা নিয়ে এখনো অনড় দুই পক্ষ। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের অন্যতম ভরকেন্দ্র ডনেৎস্কের ওল্ড বাস্ট এবং লুহানস্ক অঞ্চলের প্রায় ৭০% এলাকা বর্তমানে রাশিয়া দখল করেছে। গত ৬ মাসে ওই এলাকায় নির্ণায়ক অগ্রগতি হয়েছে রুশ বাহিনীর। তাদের হামলায় পতন হয়েছে ডেব্রোপিলিয়া সহ ডনবাসের একাধিক শহর। এছাড়া দক্ষিণ পূর্ব ইউক্রেনের খেসরন ও জাপোরিজিয়া রয়েছে পুতিনের তালিকায়। যুদ্ধের গোড়ায় ওই প্রদেশের বড় অংশ দখল নিয়েছে রুশ বাহিনী। ২০২২ সালের শেষ পর্বে ডনেৎস্ক, লুহানস্ক, খেসরন ও জাপোরিজিয়ায় গণভোট করিয়ে সেগুলিকে ইউক্রেনের নিয়ন্ত্রণ মুক্ত করার ঘোষণা করেছিলেন পুতিন।
কিন্তু পরবর্তী সময়ে খেস্টন ও জাপোরিজিয়ার বড় অংশ পুনরুদ্ধার করে জেলেনস্কির বাহিনী। তবে কিছু অংশ এখনো রুশ ফৌজের নিয়ন্ত্রণে। ইউক্রেনের ভূখণ্ড হলেও ডনবাস অঞ্চলের রুশ বংশোদ্ভূতরাই সংখ্যাগরিষ্ঠ। গত এক দশক ধরে সেখানে সক্রিয় মস্কোপন্থী মিলিশিয়া গোষ্ঠী। বস্তুত তাদের সহায়তায় ইউক্রেনের ফৌজকে ডনেৎস্ক ও লুহান্স্কের বড় অংশ থেকে পিছু হটতে বাধ্য করেছে পুতিনের সেনারা। অন্যদিকে ক্রাইমিয়ার উপর পুতিনের নজরের মূল কারণ সামরিক ও বাণিজ্যিক অংশ। কৃষ্ণ সাগর উপকূলের ক্রাইমিয়ার সেবাস্তিপোল বন্দর শীতের সময়ও সচল থাকে। মূলত রুশ ভূখণ্ডের কোনো বন্দরে সেই সুবিধা নেই। সমুদ্র ভেসে আসা বরফ চাইয়ের কারণে বছরভর সেগুলি সচল রাখা সম্ভব হয় না। 2014 সালের ঝটিকা অভিযান চালিয়ে সামান্য সংঘর্ষের পরে দক্ষিণ ইউক্রেনের ক্রাইমিয়ার উপদ্বীপ দখল করেছিল রুশ সেনারা। পরে গণভোট করিয়ে এই অংশকে রুশ ভূখণ্ডের সঙ্গে জুড়ে নিয়েছিলেন পুতিন সরকার। 2018 সালে 22 মাইল লম্বা কেরচ সেতুর যান চলাচলের অংশটি উদ্বোধন করেছিলেন পুতিন স্বয়ং। তার 2 বছর পর রেল পরিবহনের অংশটিও চালু হয়েছিল। গত 3 বছর ধরে যুদ্ধে বারবার সেই সেতুকে নিশানা করেছে জেলেনস্কির বাহিনী, কিন্তু পুতিনের সেনারা অস্ত্র ও রসদ সরবরাহের ব্যবস্থা এখনো অটুট রেখেছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় নিহত হলেন মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে কর্মরত 3 চীনা নাগরিক। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ওই হামলায় আরও 2 জন চীনা নাগরিক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় নিহত হলেন মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে কর্মরত 3 চীনা নাগরিক। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ওই হামলায় আরও 2 জন চীনা নাগরিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালের ওই ঘটনার জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীনের শি জিনপিং সরকার। হামলাকারী ড্রোনটি আফগানিস্তানের ভূখণ্ড থেকে উড়ে এসেছিল বলে তাজিকিস্তানের রাজধানী দুশানবে চীনা দূতাবাস জানিয়েছে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তাজিকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খাতলন প্রদেশে ড্রোন হামলায় হতাহতেরা চীনা খনি কোম্পানি এলএলসি শাহিন এসএমএ কর্মরত ছিলেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। ওই এলাকায় স্বর্ণ খনিতে কাজ করতেন তারা। তবে তালিবান শাসিত আফগানিস্তানের কোন গোষ্ঠী এই হামলায় জড়িত তা নিয়ে কোনো মন্তব্য করেনি বেজিং। তাজিকিস্তান সরকারের কাছে ঘটনার উপযুক্ত তদন্তের অনুরোধ করেছে চীনা বিদেশ মন্ত্রক। আফগানিস্তানের তালিবান সরকারকেও উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদিও কাবুলের তরফে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। গত কয়েক বছরে একাধিকবার পাকিস্তানের বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় চীনা নাগরিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। তার জন্য বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে ইসলামাবাদ। আফগানিস্তানের মাটিতে পাক বিমান হামলার জেরে 2 পক্ষের সীমান্ত সংঘর্ষের ঘটনাও ঘটতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে চীনের হুঁশিয়ারিতে আফগান তালিবানের উপর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর নিয়ে জল্পনা চলছিল। জেলে সুস্থ রয়েছেন নাকি মৃত্যু হয়েছে ইমরান খানের, এবার বিবৃতি জারি করে জানিয়ে দিল পাক সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু জল্পনা খারিজ করল পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রধান পরামর্শদাতা রানা সানাউল্লাহ জানিয়েছেন, আদিয়ালা জেলে দিব্যি সুস্থ রয়েছেন ইমরান খান। তার মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা পুরোটাই মিথ্যে। সরকার এমন কোনো পদক্ষেপ করবে না যাতে গোটা দেশে অশান্তি ছড়িয়ে পড়ে। শাহবাজের পরামর্শদাতা বিবৃতি জারি করে জানিয়েছেন, জেলে চিকিৎসকদের একটি দল নিয়মিত ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং ওষুধ দিচ্ছেন। জেলে ব্যায়ামও করেন তিনি। তার আরও দাবি, ইমরান খান তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেন। এর আগে 2 বার উস্কানি দিয়ে তিনি ইসলামাবাদে আক্রমণ করিয়েছিলেন, কিন্তু এখনও জেল থেকে তাকে কোনো রকম অশান্তি ছড়াতে দেবে না সরকার। স্পষ্ট ভাষায় ওই আধিকারিক জানিয়েছেন, জেলে দিব্যি সুস্থ রয়েছেন ইমরান খান।
তার মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা পুরোটাই মিথ্যে। ইমরানের মৃত্যু সংবাদ ভিত্তিহীন বলে আগেই জানানো হয়েছে আদিয়ালা জেলের তরফে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। ইমরানকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সংবাদকেও খণ্ডন করা হয়েছে, কিন্তু তবুও গুঞ্জন অব্যাহত। এই পরিস্থিতিতে ছেলে কাশিম খানকে বলতে শোনা গিয়েছে, কোনো ফোন কল নেই, কোনো সাক্ষাৎ মেলেনি, জীবিত থাকার কোনো প্রমাণও পাইনি। আমি আর আমার ভাইরা বাবার সঙ্গে কোনো রকম যোগাযোগই করতে পারছি না। তিনি জানিয়েছেন, ইমরানকে গত 6 সপ্তাহ ধরে একা একটা সেলে রাখা হয়েছে, দেখা করতে দেওয়া হয়নি বোনদের সঙ্গেও। কাশিমের অভিযোগ, শাহবাজ শরীফ সরকার ও তার পরিচালকরা সকলেই আইনত নৈতিকভাবে এবং আন্তর্জাতিক বিচারে অপরাধী। আন্তর্জাতিক মহল এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক, এই আহ্বানও জানিয়েছেন ইমরান পুত্র। উল্লেখ্য, 2023 সালের অগাস্ট মাস থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান। 14 বছরের কারাদণ্ড হয়েছে তার। এহেন পরিস্থিতির মাঝে ইমরানের মৃত্যু সংবাদ গোটা পাকিস্তানে সাড়া ফেলে দিয়েছে। ইমরানের দল পিটিআই এর নেতা কর্মীরা আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হোক, এই দাবিতেই উঠেছে স্লোগান। পিটিআই এর দাবি, ইমরান খানের পরিবার বা আইনজীবী দলের কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হোক, যদিও সে দাবিতে সাড়া দেয়নি জেল কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।